নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখিকা সুস্মিতা নাথের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম রসিক বিবি। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন একটি হাসির গল্প, রসিক বিবি। টাকের সঙ্গে টাকার তফাৎ শুধুমাত্র একটা আকারের হলেও ভুক্তভোগী মাত্রেই জানেন এই তফাৎটা আসলে কি সাংঘাতিক। সত্যিটা হলো, টাকের সঙ্গে টাকার ফারাক রীতিমতো দিন রাত্রির। ঈশ্বর কাউকে টাক দেন তো কাউকে টাকা, অর্থাৎ টাক যাকে দেন তাকে টাকা থেকে বঞ্চিত রাখেন, কিংবা এর উল্টোটা। একই ব্যক্তিকে টাক ও টাকা দুটোই দিয়েছেন এমন উদাহরণ কম। কেশের সঙ্গে ক্যাশের গভীর আত্মীয়তা। রতন টাটা থেকে ধীরুভাই পুত্র মুকেশ, আহা, নামেই কেশের উল্লেখ। কিংবা বিল গেটস দা বিলিয়নিয়ার, কেউই বিতকেশ নয়। অতএব টাক হটাও, টাকা লাও। টাকাকে জীবনে আহ্বান করতে হলে সুকেশ হতে হবে। ক্যাশ ও কেশহীন পুরুষ যেন কেশরবিহীন সিংহ। আমাদের অলোকেশ বাবুর কথাই ধরা যাক। অলোকেশ থেকে অল্পকেশ এবং ক্রমান্বয়ে বিতকেশ হতে হতে ভেবেছিলেন বিবি আগে টাক দিচ্ছেন, পরে ওতে আকার জুড়ে দেবেন। কিন্তু দিন মাস বছর গেল, যৌবন ফুরিয়ে প্রৌঢ়ত্ব এলো, এখন বার্ধক্যেরও উকিঝুঁকি। তবু সেই অমূল্য আকারটি অধরাই রইল। বিবি বেমালুম এড়িয়ে গেলেন সেটি। আজীবন টাকার পিছনে ঘুরে ঘুরে হাঁ ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত তার বোধোদয় হলো যে বিবি বশে না থাকলে এই আকারকে সাকার করা সর্বশক্তিমান নিরাকারের দ্বারাও সম্ভব নয়। এতটা শুনে যদি অলোকেশবাবুর বিবি অর্থাৎ স্ত্রী ধনটিকে দোষারোপ করতে উদ্যত হন, তাহলে শুরুতেই জানিয়ে রাখি, অলোকেশ এ ব্যাপারেও নির্ধন, মানে অকৃতদার। অর্থাৎ এই বিবি সেই বিবি নয়। হিয়ার বিবি ইজ দ্য শর্ট ফর্ম অফ ভাগ্য বিধাতা। এই বিবি পাত্র বিশেষে বড়ই রসিক। অলোকেশবাবুর ভাইপো কেশবের কেসটি বিবির এহেন রসিকতার উৎকৃষ্ট উদাহরণ। উত্তরাধিকার সূত্রে বাপ কাকার টাকা না পেলেও নিটোল টাকখানা পেয়েছে সে। মধ্য যৌবনেই এমন একটি টাকের অধিকারী হয়ে কেশব বুঝল, জীবনে কেশই সব। টাকা জীবনকে যতটা সহজ করে, টাক ততটাই কঠিন করে তোলে। শুধু টাকের জন্যই টুকটাক সমস্যা লেগেই রইল জীবনে। শুধুমাত্র টাকের জন্যই টেকসই হলো না কত সম্পর্ক। কবরীর সঙ্গে তার বাল্য প্রেম ছিলই বলছি, কারণ এখন সে অতীত। স্কুল জীবনে যে মাখো মাখো ভালোবাসা ছিল, একে অপরকে চোখে হারাতো, সেটাই আমূল বদলে গেল কলেজে গিয়ে। চোখের মণি থেকে চক্ষুশূল হওয়ার শুরু তখনই। শিরোদেশে সবে ডিফরেস্টেশন শুরু হয়েছে। কবরী নাক কুঁচকে বলতো, কিছু একটা কর, দিনকে দিন তো টেকো জেঠু হয়ে উঠছিস। কবরীর কথাগুলো যেন কেশাঘাত, থুড়ি কষাঘাত করত। চিনচিন করে উঠত বুকের মাঝখানে। কবরী তো বলেই খালাস, আর কি করত সে? হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, টোটকা, জড়িবটি, যে যা বলেছে সব করে দেখেছে, কিন্তু জঙ্গল উজাড় হওয়া রুখতে পারেনি কেউ।
আজকাল খালি মস্তকে কেশ চাষ সম্ভব বটে, কিন্তু সে কেশোৎপাদন বড় কস্টলি অ্যাফেয়ার। উপযুক্ত ক্যাশের অভাবে কেশ সংস্থাপন সম্ভব ছিল না। ফলে কলেজ ছাড়ার আগেই কপাল বেড়ে তালু ছুঁয়ে ফেলল। কিন্তু কপাল বাড়লেও কপাল খুলল না মোটেই। উপরন্তু হৃত কেশের মতো অনেক কিছুই হারিয়ে গেল জীবন থেকে। কবরই কেটে পড়ল। ওর ন্যাড়া বাগান ছেড়ে উড়ে গিয়ে বসলো কোনো ঝাঁকড়া চুলোর অঙ্গনে। মসৃণ চকচকে টাকে পিছলে যেতে লাগলো অন্যান্য সুন্দরীর দৃষ্টিও। উঁচু ক্লাসের মেয়েরাও এমন ভাবে তাকাতে লাগলো যেন সে পাড়ার কাকু। ঘাড়ের কাছে পলকা কয়েক গাছা কেবল স্মৃতিটুকু থাক হয়ে রয়ে গেল। সবচেয়ে যেটা মারাত্মক, কেশ একাই নয়, দেখা গেল কেশের সঙ্গে বিদায় নিয়েছে আরো অনেক কিছু। এসবের মধ্যে সবচেয়ে উল্লেখ্য হলো কনফিডেন্স। কেশহীনতা এক ধরনের হীনমন্যতার সৃষ্টি করে, যা কিনা আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেয়। ফলে টাকের সঙ্গে টাকার যেমন বিরোধ, তেমনি বল্ড হওয়ার সঙ্গে বোল্ড হওয়ার। কেশবতী কবরীর বিদায় তাই রুখতে পারল না সে। তারপরেও বিচ্ছেদের তালিকা ক্রমশ দীর্ঘ হয়ে চলল। এক সময় কেশব বুঝতে পারল প্রেম পীড়িতি নয়, প্রেমে পীড়িত হওয়াই ওর ভবিতব্য। তবে হিন্দিতে একটা কথা আছে, ভগবানের ঘরে দের আছে, আন্ধের নয়। অর্থাৎ বিলম্বে হলেও সুবিচার করেন তিনি। তাঁর রাজ্যে অন্ধকার নয়, আলোই আলো। অন্তত পৃথিবীর একদিকে সূর্যাস্ত হলে অন্যদিকে ভোর হয়। কেশবের ক্ষেত্রেও কথাটা অনেকটাই সত্যি। মাথার উপরের অংশে সৃষ্টিকর্তা কার্পণ্য করলেও ভিতরের গ্রে ম্যাটারটির বেলায় কিছুটা উদার ছিলেন। ফলে লেখাপড়ায় সে বরাবরই ভালো। কলেজ ইউনিভার্সিটি পাশ টাশ করে সাহেব শুভর মতো এক চাকরি পেয়ে গেল সে। যে অফিসের সে বস, সেখানে অন্তত জনাকুড়ি অধস্তন ওকে মান্যিগণ্যি করে স্যার স্যার বলে হুকুম তামিল করে। কেশব যে সুসজ্জিত কেবিনে বসে, সেটার 3 দিকের দেওয়াল কাঁচের। যদিও দামি পর্দা ঝোলানো, তবু পর্দার ফাঁক ফোকর দিয়েই স্বচ্ছ কাচের ওপারের পুরো অফিসটায় নজরে আসে ওর। প্রায়ই কিছুটা পর্দা সরিয়ে রাখে সে। অধস্তনেরা ভাবে অফিসের কাজকর্মে নজর রাখছেন বস, কিন্তু একমাত্র কেশবই জানে কারণটা এরও গভীরে। নজর সে রাখছে, তবে কর্মে নয়, কতিপয় কর্মীর উপরে। অফিসটাকে একটা ফুল বাগিচা মনে হতো কেশবের, যেখানে কুঁড়ি, সদ্য প্রস্ফুটিত, অর্ধ প্রস্ফুটিত থেকে শুরু করে বাসি নেতিয়ে যাওয়া ফুলেরাও রং ছড়িয়ে রেখেছে। পুরুষ কর্মীও আছে, তবে অফিসের অন্দরমহলে তারা সংখ্যায় কম। তারা মার্কেটিং, প্রমোটিং, ক্লায়েন্ট মিটিং, নানা প্রজেক্টের সাইট ভিজিটিং ইত্যাদি বারোমুখ কাজে বেশি। ফলে এই ফুল বাগিচায় ভ্রমরের মতো বিচরণ করার উদ্দেশ্যেই পর্দা সরিয়ে রাখত কেশব। সুযোগ পেলেই দৃষ্টি মাধ্যমে সেখানে ঢুঁ দিয়ে আসতো। 20 ম্যানেজমেন্ট ট্রেনি উন্মেষা, অ্যাকাউন্টসের সদ্য প্রস্ফুটিত প্রজ্ঞা, পূর্ণ পরিণত মিস সুনৃতা, ওর প্রিয় ফুলেদের কয়েকজন। ছিল আরো অনেকেই, সব নাম করতে গেলে তালিকা দীর্ঘ হবে। কিন্তু সমস্যাটা হলো, এত কিছু সত্ত্বেও কোনো ফুলেই জাঁকিয়ে বসার সুযোগ পাচ্ছিল না কেশব। সবাই যতই মধুর ব্যবহার করুক, ইয়েস স্যার করে বিনয়ের প্রতিভু হয়ে থাকুক, আসল ক্ষেত্রে এক একজন যেন পাঁকাল মাছ, ধরতে গেলেই পিছলে যায়। বহুবার জাল ফেললেও প্রচেষ্টা জলে গিয়েছে। কোনো লাভ, মুনাফা ও প্রেম মানে লাভ, দুই অর্থেই হয়নি কেশবের।
একবার মিস সুনৃতাকে ডিনারের প্রস্তাব দিয়েছিল, রাজিও হয়েছিল সুন্দরী। কিন্তু নির্দিষ্ট দিনে অফিস ছুটির ঘন্টাখানেক আগেই পিসিমার খুড়শ্বশুরের হার্ট অ্যাটাকের খবর শুনিয়ে কেটে পড়ল সে। কেশবের হার্টের কথা একটুও ভাবল না। এমনকি পিসিমার সেই অশীতিপর খুড়শ্বশুরের শোকে পরবর্তী মাস দুয়েক এমন শোকাহত হয়ে থাকলো যে এরপরে তাকে কোনো প্রমোদে আমন্ত্রণ করা নিতান্তই বিবেকহীন প্রমাণিত হতো। অগত্যা লিস্ট থেকে সুনৃতার নাম কেটে গেল আপনি। এর পরের টার্গেট ছিল প্রজ্ঞা। এই মেয়ের ব্যাপারটা খানিক অন্যরকম। এমনিতে বেশ তরতাজা চনমনে ডাকাবুকো মনে হলেও সে বড় রোগে ভোগে। বিশেষ করে ডিনার বা মুভি দেখার প্রস্তাবে প্রাথমিক সম্মতি জানালেও পর মুহূর্তেই ওর হয় আর্থারাইটিসের সমস্যাটা বেড়ে যায়, নয়তো জ্বর বাঁধিয়ে রক্তচাপ কমিয়ে সিক লিভ নিয়ে ঘরে পড়ে থাকে। অগত্যা কেশব ভয়ই আর ওকে ঘাঁটায় না। বাকি রইল উন্মেষা, কেশবের মূল 3 স্বপ্নচারিণীর মধ্যে তৃতীয় জন সে। এই সুন্দরী আবার সাংঘাতিক হট, সাক্ষাৎ জ্বলন্ত আগ্নেয়গিরি। লাভ ও লাভা দুটোতেই ঝলসে দিতে পারে। কাজেই ওর দিকে এগোতে হয়েছে অনেক ভেবে চিনতে। কিন্তু মজাটা হলো, বিষয়টা যেমন কঠিন ভেবেছিল তার উল্টোটাই ঘটলো। সুনৃতা ও প্রজ্ঞাকে ডিনার কিংবা মুভিতে নিয়ে যেতে অসফল হলেও উন্মেষার ক্ষেত্রে চূড়ান্ত সফল হলো কেশব। কিন্তু তা বলে যদি ভাবা হয় কেশবের কোয়েস্ট কমপ্লিট, উদ্দেশ্য সিদ্ধি হয়েছে ওর, তবে ভুল হবে। বরং যে অভিজ্ঞতা ওর হয়েছে তাতে এরপরে যদি সে অবলাতঙ্কে ভুগতে শুরু করে আশ্চর্যের কিছু নেই। আসলে হয়েছে কি, উন্মেষাকে লং ড্রাইভে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল কেশব। উন্মেষাও সানন্দে সম্মতি জানিয়েছিল। শুধু তাই নয়, আশাতীত উৎসাহ দেখিয়ে বলে উঠেছিল, ওয়াও, লং ড্রাইভ, নিশ্চয়ই যাব, আই লাইক ইট আ লট স্যার। আরো মজা হবে যদি কোথাও গিয়ে উইকেন্ডটা কাটিয়ে আসা যায়। ই যেন মেঘ না চাইতে জল, মনে মনে আনন্দে লাফিয়ে উঠেছিল কেশব। লুফে নিয়েছিল উন্মেষার প্রস্তাব। ঠিক হলো ড্রাইভ করে একদম তালসারি চলে যাবে। আগামী শনি রবির ছুটি সেখানেই কাটাবে দুজনে। নির্দিষ্ট দিনে যাওয়ার জন্য যখন গাড়ি নিয়ে তৈরি কেশব, যথাসময়ে সেজে গুজে উন্মেষাও হাজির। কিন্তু খুশিতে উদ্বেলিত হওয়ার মুহূর্তে কেশব দেখল মুঠোফোনের মতো মুঠোয় ভরে নিজের বয়ফ্রেন্ডকেও সঙ্গে নিয়ে এসেছে উন্মেষা। পরবর্তী কাহিনী বিশদে বলতে গেলে বিষাদে ভরে উঠেছে মন। শুধু বলি, তালসারিতে তালের খোসাই জুটেছিল কেশবের, শ্বাস খেয়েছিল অন্য কেউ। পুরো ট্যুরের স্পন্সর করাই শুধু নয়, পুরো তালসারি পর্ব কেশবকে চালক এবং চিত্রগ্রাহকের ভূমিকায় কাটাতে হলো। উন্মেষা ওর তার বয়ফ্রেন্ডের আবদার মেনে তাদের এদিক সেদিক গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া, যুগলের জলকেলি, খুনসুটি ও বিবিধ ভঙ্গিমায় ভালোবাসাবাসির মুহূর্ত লেন্স বন্দি করতে করতে কেশব হাড়ে হাড়ে বুঝেছিল বিবি কি ভয়ানক রসিকতা করেছেন ওর সঙ্গে। এত কাণ্ডর পরে চাকরিটা থেকেই মন উঠে গেল কেশবের, ভেঙে পড়েছিল সে। তদুপরি কফিনের শেষ পেরেকটা গেঁথে দিল বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত একটা খবর। জানতে পারল সামনে স্যার স্যার করলেও পিছনে ওকে সারা অফিস টেকো বলে ডাকে। এই অপমান সয়ে আর এ অফিসে থাকা যায়? সুতরাং পদত্যাগ। যোগ্যতার তো অভাব ছিল না, বয়স ও অভিজ্ঞতার ভারও যথেষ্ট হয়েছিল। অচিরেই সমকক্ষ একটি চাকরি সে পেয়েও গেল। এবারে কেশব অনেক সতর্ক। এমনিতেই যৌবন বিগত,
উপরন্তু হরেক নেতিবাচক অভিজ্ঞতার পরে প্রেম প্রীতির ধার মারাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে, এবং আর যাতে টেকো বিশেষণের জ্বালা সইতে না হয় সেজন্যে নতুন অফিসে যোগ দিল পরচুলা পরে। আর কি আশ্চর্য, এতেই ম্যাজিক ঘটে গেল। নকল কেশ ওর সব ক্লেশ ঘুচিয়ে দিল। উইক জয় করে নিল সমস্ত উইকনেস, ফিরিয়ে দিল কনফিডেন্স। সত্যি এ দুনিয়ায় কে আপন আর কে যে পর বোঝা দায়। আপন চুল থেকে পর চুলায় যে এত আপন হবে ভাবতে পারা গিয়েছিল কখনো? নতুন অফিসেও প্রমীলা বাহিনী প্রতুল, কিন্তু এবারে আর কেশবকে ভ্রমর হয়ে ভ্রমণ করতে হলো না। ফুলেরা নিজেই এসে ধরা দিতে লাগলো। কেশের সে যতই নকল হোক এমনই কারিশমা। এখন বল ওর কোর্টে। অনেক ভেবে চিনতে কেশব যাকে বাছাই করলো সে হলো সংস্থার ক্যাশিয়ার কেশবতী মিস সুইটি। নামে যেমন আচরণেও তেমনই সে। আহা, কি মিষ্টি কথাবার্তা, কি মধুর সম্ভাষণ, কেশব একেবারে কাত। সবচেয়ে বড় কথা, এবারে আউটিং এর প্রস্তাব এলো ওদিক থেকে। নতুন বসকে ডিনারের আমন্ত্রণ জানালো মিস সুইটি। শুধু তাই নয়, প্রায়ই বসকে মিষ্টি মুখ করাতে নানাবিধ মিষ্টি নিয়ে আসে সে। আকস্মিক এহেন ভাগ্য বদলে কেশব যাকে বলে আনন্দের দিশেহারা। পরচুলাকে এসে একেবারে আপন করে নিল। শুধুমাত্র স্নান ঘুম ছাড়া একে শরীরের অঙ্গ করেই রাখলো। নতুন কর্মজীবন হয়ে উঠল কেশময়, থুড়ি রসময়। শুরু হলো সুইটির সঙ্গে মিষ্টি মধুর প্রেম পর্ব। একান্তে বসে হাতে হাত রেখে কেশব প্রেয়সীকে বলে, আমাকে যেমন দেখছো আমি 99% তেমন। শুধু একটা মাইনাস পয়েন্ট কি জানো? কোনো কিছুর চুলচেরা বিশ্লেষণ কিংবা কোনো প্রকার চুলোচুলি আমার একদম অপছন্দ। মিস সুইটি সুইট স্মাইল সহযোগে বলে, আর আমার নেগেটিভ পয়েন্ট হলো আমার ভীষণ সুইট টুথ। হেসে ওঠে কেশব। সে তো বুঝেইছি, মিষ্টি খেতে ভালোবাসো বলেই হয়তো তুমি এত মিষ্টি। আরো এক দফা মিষ্টি হাসি উপহার দেয় সুইটি দেবী। কথা এগোয়, প্রেম বাড়ে, একে অপরের দোষ ত্রুটি কবুল করে আরো ঘনিষ্ঠ হয় দুজনে। অবশেষে বেশ কিছুদিনের রেস্তোরাঁ, ডিস্কোথেক, লং ড্রাইভ পর্ব পেরিয়ে ছাদনাতলায় বসা। And they lived happily ever after. গল্প যদিও এখানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। বাধ্য হয়েই লক্ষিন্দরের বাসর ঘরে মা মনসার বাহনের মতো ফুলশয্যার রাতে ওদের বাসর ঘরে গোপনে হানা দিতে হলো। খাটের উপরে জমকালো শাড়ি গয়না জড়িয়ে বসে আছে সুইটি দেবী। পরচুলাটা খুলে রাখার আগে কেশব বলল, তোমাকে বলেছিলাম না চুলোচুলি আমি এড়িয়ে চলি? হ্যাঁ, সে তো বলেছিলে, মিষ্টি হেসে বলল নববধূ। কেশব যোগ করল, সেজন্যই মাথার সব চুল উঠিয়ে ফেলেছি। না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি, বুঝলে না? আটকে উঠল নববধূ, চোখ ভরা বিস্ময় নিয়ে বলে, তার মানে? তার মানে হলো, পরচুলাটা খুলতে খুলতে কেশব বলে, আসলের জায়গায় আমি নকল চুল পরি। এতে মেনটেনেন্সের ঝামেলা নেই, তেল শ্যাম্পুর খরচ নেই,
আর চুলোচুলি অর্থাৎ চুল টেনে কেউ আঘাত করবে তেমন আশঙ্কা তো নেই। কি আইডিয়াটা কেমন? জবরদস্ত। এবারে ফিচিক করে হেসে ফেলল নববধূ। তারপর বলল, সেজন্যই তো আমিও একই কাজ করেছি। তোমাকে বলেছিলাম না, আমার সুইট টুথ, মিষ্টি খেলেই যার ক্যাভিটির আশঙ্কা প্রবল। হ্যাঁ বলেছিলে, তবুও তুমি মিষ্টি খাও। খাই তো, কেননা আসল দাঁত যে আর নেই, যা আছে সবই বাঁধানো। নকল দাঁতে ক্যাভিটির ভয় নেই। বলছো কি? প্রায় চেঁচিয়ে ওঠে কেশব। কেমন আর্তনাদের মতো শোনায় ওর স্বর। কিন্তু বধূ নির্বিকার, ধীর, অচঞ্চল। মুখ থেকে দু পাটি দাঁত বের করে এনে কেশবের সামনে মেলে ধরে বলে, তুমি যেমন চুল তুলেছ, আমিও তেমন দাঁত। এরপর সদ্য বিবাহিতা ফোকলা বিবির দিকে তাকিয়ে বিবির দ্বিতীয়জন ভাগ্যবিধাতার প্রতি ক্ষোভে ফেটে পড়া ছাড়া আর কিছু করার ছিল না কেশহীন ক্লেশক্লিষ্ট কেশবের। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।